হাইকোর্টে সরাসরি অনেক ধরনের মামলা হয়। যেমন, হ্যাঁ, কোম্পানি ম্যাটার হয়, রিট হয়, তারপরে আপনার আরবিট্রেশন হয়, ডিভোর্স স্যুট হয়, এসবিআরটি হয়। এক্ষেত্রে কোর্ট মানে হাইকোর্ট হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা অরিজিনাল কোর্ট। আরেকটা হাইকোর্টের আরেকটা ক্ষমতা হচ্ছে আপনার অ্যাপিলেট কোর্ট হতে পারে। ধরেন কারো যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে তার এগেনস্টে যে আপিল করতে হয় সেটা কিন্তু সরাসরি হাইকোর্টে করতে হয়। আবার রিভিশনাল জুরিসডিকশন আছে, সিভিল রিভিশনাল জুরিসডিকশন আছে, ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন আছে। কিন্তু আজকে আমাদের প্রাইম কনসার্ন হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল জুরিসডিকশন যেটা, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ বলে যে যেটাকে। তো সেটার বেসিস হচ্ছে আর্টিকেল 102। আর্টিকেল 102 তে 5 ধরনের রিটের কথা বলা আছে, যদিও খুব স্পেসিফিক্যালি নাম ধরে বলা নাই, কিন্তু সেটার যে ওয়ার্ডিং, যে মানে বক্তব্য, সেটার মাধ্যমে বোঝা যায় যে আমাদের 5 ধরনের রিট বলা আছে। আমি যেই লেকচার শিট দিয়েছি এটা অলমোস্ট এই আমাদের আর্টিকেল 102 এর কপিটা। যে আমরা অনেকেই মনে হয় আর্টিকেল 102 পড়ার সুযোগ হয়েছে হয়েছে না? সবাই যদি পড়ার সুযোগ না হয়ে থাকে, আমাদের অনেকবার পড়তে হবে। একবার না, শুধু অনেকবার করে এটাকে, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার রিট জুরিসডিকশনের যে মেইন মানে বেসিসটা, অর্থাৎ ফাউন্ডেশনটা আপনার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আপনার মানে আরো বাড়তি যা কিছু লাগবে সেটা করবেন। তো আর্টিকেল 102 এর যেই অংশটুকু আমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 102 এর 2, যেটা সাব আর্টিকেল 2। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই আমরা প্রথমটাও পড়ি, যে 102 এর 1-এ বলা আছে দ্য হাইকোর্ট ডিভিশন অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন এগ্রিড। আমাদের মনে রাখতে হবে যে পাঁচ পাঁচ ধরনের যে রিট, এর মধ্যে 3 ধরনের রিটে যিনি পিটিশনার হবেন, যিনি বাদী হবেন, তাকে কিন্তু পার্সোনালি এগ্রিড হতে হবে, অর্থাৎ সংক্ষুব্ধ হতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা অ্যাকশন অথবা ইনঅ্যাকশনের মাধ্যমে আপনি পার্সোনালি ভিকটিম হতে হবে। এখন যদিও এটার বিষয়ে কিছুটা এক্সপ্লেনেশন আসছে বা কিছুটা পেরিফেরি আরো এক্সটেনশন এক্সটেনশন হয়েছে, বাট আমাদের আইনের ভাষা বা সংবিধানের ভাষ্য হচ্ছে আপনাকে 3টা রিটের ক্ষেত্রে, রিটের যে 5 প্রকারের মধ্যে 3 প্রকারের ক্ষেত্রে পার্সন যিনি আসবেন, রিট ফাইল করবেন, তাকে অবশ্যই সংক্ষুব্ধ ব্যক্তি হতে হবে। এর মধ্যে এই প্রথমটাতে বলা হচ্ছে যে দ্য হাইকোর্ট ডিভিশন অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন এগ্রিড মে গিভ সাচ ডিরেকশনস অর অর্ডার্স টু এনি পার্সন অর অথরিটি। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট হাইকোর্ট সাচ ডিরেকশন অর অর্ডার, মানে যে কোনো সেই ধরনের নির্দেশনা অথবা আদেশ দিতে পারবে, ইনক্লুডিং এনি পার্সন পারফর্মিং এনি ফাংশনস ইন কানেকশন উইথ দ্য রিপাবলিক। অর্থাৎ যিনি সরকারের কোনো কর্তব্য পালন করছেন, ঠিক আছে, সেই ধরনের কাউকে একটা ডিরেকশন অথবা দিতে পারেন, অ্যাজ মে বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য এনফোর্সমেন্ট অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ আমাদের চ্যাপ্টার 3-তে, সংবিধানের চ্যাপ্টার 3-তে যে এই ফান্ডামেন্টাল মৌলিক অধিকারগুলো দেওয়া আছে, সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য যে কোনো ধরনের ডাইরেকশন দিতে পারে কিংবা অর্ডার দিতে পারে, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে দ্য হাইকোর্ট ডিভিশন মে, এটা তো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে, অর্থাৎ আপনার যখন সেই ধরনের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে তখন আপনি হাইকোর্টে আসলে আপনাকে সেই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অথবা ডিরেকশন দিতে পারবে। আর পরের গুলো হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রাইট এবং এজ ওয়েল এজ লিগ্যাল রাইট। আপনার যদি কোনো আইনগত কোনো অধিকার খর্ব হয়, তাহলে কোর্ট আপনাকে সেখানে নির্দেশনা অথবা আদেশ দিতে পারবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এখানেও বলা আছে যে, তবে পরেরটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, প্রথমটা হচ্ছে মৌলিক অধিকারের ক্ষেত্রে আপনাকে আর কোনো ফোরাম আছে কিনা সেটা খেয়াল করার দরকার নেই। অর্থাৎ আপনি আপনার বিরুদ্ধে যেই অন্যায়টা করা হয়েছে বা যে আপনার যে মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় অন্য কোনো ফোরাম বা অন্য কোথাও আপনার আপিল করার সুযোগ বা রিভিউ করার সুযোগ, প্রতিকার, এটা বিবেচনা করার দরকার নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনাকে এটা মানে অবশ্যই বিবেচনা করতে হবে যে ইফ দেয়ার ইজ এনি আদার ইকুয়ালি এফিকেশিয়াস রিমেডি, অর্থাৎ আপনার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে বা যেই অধিকার লঙ্ঘন করা হয়েছে, সেই অধিকারের প্রতিকারের জন্য আর কোনো ফোরাম আছে কিনা, আপিল ফোরাম থাকতে পারে, রিভিউ ফোরাম থাকতে পারে, আইনে যে ফোরাম আছে সেটা আছে কিনা। যদি না থাকে তাহলে রিট মেনটেন।
ওই সকল ক্ষেত্রে যে 5 ধরনের রিটে আমরা আসতে পারি সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ডাইরেক্টিং আ পার্সন। মনে রাখতে হবে রিট কিন্তু প্রাইভেট পার্সনের এগেনস্টে চলে না, প্রাইভেট অথরিটির এগেনস্টে চলে না। অথরিটি মাস্ট বি, মানে দে আর পারফর্মিং ফাংশনস অফ দ্য রিপাবলিক, অর্থাৎ সরকারের কর্তব্য পালন করছেন, কিংবা কোনো এই আপনার আরেকটা এক্সটেনশন আছে লোকাল অথরিটি, অর্থাৎ আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে বা আমাদের যে সিটি কর্পোরেশন আছে, এখানে যারা, হ্যাঁ, পৌরসভা আছে, ওইখানে যারা সরকারি দায়িত্ব বা এদের দায়িত্ব, মানে পৌরসভা বা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন, তাদের এগেনস্টে কিন্তু রিট চলবে। তাদের কোনো আদেশ বা তাদের ওই ধরনের কোনো আদেশ ডিরেকশন এর বিরুদ্ধে কিন্তু রিট মেনটেনেবল। তাহলে আমার প্রথম অংশটুকু হচ্ছে directing a person performing any functions in connection with the affairs of the republic or of a local authority to refrain from doing that which he is not permitted by law to do। অর্থাৎ প্রথমটা হচ্ছে রিট অফ প্রহিবিশন, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ ইনজাংশনের মতো, যে কোনো একটা পাবলিক অথরিটি কোনো একটা মানে আপনার ভায়োলেশন বা এমন কোনো জিনিস করা করা উদ্ধত হচ্ছে যেটা আইন তাকে কভার করে না, সেই ক্ষেত্রে আপনি রিট অফ প্রহিবিশনে এসে আপনি ডাইরেকশন চাইতে পারবেন। কোর্ট সেই ক্ষেত্রে আপনাকে ডাইরেকশন দিতে পারবে যে কোনো একটা লোকাল অথরিটি অথবা এই যিনি ফাংশনস অফ দ্য রিপাবলিক যিনি ডিসচার্জ করছেন ওনাকে ওই কাজটা নিষেধ করতে পারবে। হ্যাঁ, আর একটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, অর্থাৎ কোনো একটা কাজ যদি সে না করে যেটা আপনি লিগালি এন্টাইটেল, সেটা তাকে ডিরেকশন দিতে পারবে ওই কাজটা করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা দুইটা রিটের দুইটা প্রকার পেয়ে গেলাম, একটা হচ্ছে রিট অফ প্রহিবিশন আর একটা হচ্ছে ম্যান্ডামাস। ঠিক আছে, যারা অনলাইনে আছেন আপনারা না বুঝলে কিন্তু রেসপন্স করেন প্লিজ। হ্যাঁ, এটাই হচ্ছে, এটা না, এটা সার্সিওরি, এটাই হচ্ছে আবার ম্যান্ডামাস। ম্যান্ডামাস হচ্ছে পজিটিভ ডিরেকশন, আর প্রহিবিশন হচ্ছে নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে, পজিটিভ ডিরেকশন মানে কোনো একটা কর্ম করার জন্য ডিরেকশন দেওয়া, হ্যাঁ, আর হচ্ছে আর প্রহিবিশন হচ্ছে না করার জন্য। পরেরটা হচ্ছে আপনার, তাহলে খেয়াল রাখেন, রিট অফ প্রহিবিশন এবং রিট অফ ম্যান্ডামাসের ক্ষেত্রে হচ্ছে ডাইরেকশন, নির্দেশনা দিবে। আর পরেরটা হচ্ছে সার্সিউরারি, এখানে বলা হচ্ছে ডিক্লেয়ারিং দ্যাট এনি অ্যাক্ট ডান অর প্রসিডিং টেকেন বাই আ পারসন পারফর্মিং, যে কোনো একটা কাজ অলরেডি করা হয়ে গেছে অথবা প্রসিডিংস টেকেন, অথবা কোনো আহ, এটাকে কি বলা হয়, প্রসিডিংস এর বাংলা কি, অর্থাৎ কোনো পদক্ষেপ বা কার্যধারা গ্রহণ করা হয়ে গেছে মানে কোনো একটা অন্যায় বলেন, ভায়োলেশন বলেন, অলরেডি ডান হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আপনার ওই কাজটা বা ওই এই, পদক্ষেপটা যে অবৈধ, এটা ডিক্লেয়ার করতে পারবে হাইকোর্ট। না, এটা তো হচ্ছে শোকজ, কিন্তু ওইটাকে ফাইনালি আমরা ফাইনাল কথা বলতেছি, অর্থাৎ আপনার কোনো একটা কর্ম যেটা অলরেডি করা হয়ে গেছে, অথবা যেই কোনো একটা প্রসিডিংস অলরেডি শুরু হয়ে গেছে, সেটা যদি উইদাউট লফুল অথরিটি হয় বা এটা যদি অবৈধ হয়, তাহলে কোর্ট সেটাকে ডিক্লেয়ার করতে পারবে যে এটা অবৈধ। তাহলে আমরা আসসালামু আলাইকুম। রিট অফ ম্যান্ডামাস, রিট সবাই অফ ভালো আছেন? রিট অফ প্রহিবিশনের ক্ষেত্রে দেখলাম হ্যাঁ, মানে আছি ভালো, আলহামদুলিল্লাহ। ডাইরেকশন দিবেন, নির্দেশনা দিবেন যে এটা করো বা এটা করো না। আমি স্বল্প এখানে পাই। হচ্ছে আপনার কোন একটা জিনিসকে বলবে যে এটা এই কাজটা অবৈধ হয়েছে, এই কাজটা উইদাউট জি। মানে জুরিসডিকশন হয়েছে বা আনলফুল হয়েছে। ঠিক আছে, ডিক্লেয়ারিং, ডিক্লেয়ারিংটা আচ্ছা, কখন, এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেই অপরাধটা বা যেই আগামী শুক্রবার। অ্যাক্টিভিটিসটা অলরেডি ডান। তাহলে আপনার আচ্ছা, কোশ্চেন যদি আপনি এরকম আসে যে কাউকে মানে চাকরি থেকে টার্মিনেশন করা হয়েছে বা কারো লাইসেন্স বাতিল করা হয়েছে, তাহলে এটা কি হবে, কয়টায় পাঠাবো? সার্সিওরারি। তাহলে আমরা তখন কি চাইবো, এই টার্মিনেশন লেটারটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, বা এই টার্মিনেশনটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, বা এই যে চুক্তিটা টার্মিনেট করা হয়েছে সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, বা কাউকে যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বা টার্মিনেট করা হয়েছে সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। ক্লিয়ার? তাহলে কোশ্চেনে যদি আমাদের কোনো একটা কিছু কর্মকাণ্ড অলরেডি ডান হয়, তাহলে আমরা কি ভাববো, চাষিবাদ। আর যদি বলে যে মানে আপনি জমির মালিক, আপনি দীর্ঘদিন খাজনা দিয়ে আসতেছেন, আপনার খাজনা নিচ্ছে না, তাহলে কি হবে, ডাইরেকশন, ডাইরেকশন পজিটিভ ডিরেকশন, সুতরাং এটা হচ্ছে ম্যান্ডাম। তাহলে আবার যদি হয় যে মানে আপনার বাড়ি, মানে আপনার জমি বা আপনার স্থাপনা ভাঙ্গার জন্য মানে ইয়া দিচ্ছে, হুমকি দিচ্ছে, ভেঙে ফেলবে,
তখন আপনি আসতে হবে প্রহিবিশন। ঠিক আছে, এবং এই তিনটার ক্ষেত্রে দেখতে হবে যে আমার আর কোনো ফোরাম নেই। আইনে যদি কোনো ফোরাম দেয়া থাকে, আইনে যদি কোনো আপিলেট ফোরাম থাকে, রিভিউ, হ্যাঁ, সেইখানে প্রহিবিশন। আর অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে যায়, তার সার্সিউর। ঠিক আছে, শুধু চাকরি টাকরি না, মানে আপনার কথা হচ্ছে যে কোনো একটা কর্মকাণ্ড যদি অলরেডি বা আনলফুল অ্যাক্টিভিটি যদি হয়ে যায়, তাহলে যে সার্সিউরারি। আর যদি না হওয়ার উপক্রম হয়, তাহলে হয় ম্যান্ডামাস, না হয় প্রহিবিশন। ওকে, এই সকল ক্ষেত্রে হচ্ছে যিনি আবেদন করবেন তাকে পার্সোনালি এগ্রিড হতে হবে। আবার দেখতে হবে যে তার কোনো অল্টারনেটিভ ফোরাম নাই। আমার মনে হয় এর চেয়ে সবার মনে ক্লিয়ার না? তারপরে হুম, বাকি আছে, কিন্তু আপনি শোকজটাকে তখন আপনি ইয়া করবেন। শোকজটাকে যদি চ্যালেঞ্জ করেন, তাহলে আপনার ওটা তার শিওরালি। ধরেন আপনাকে একটা শোকজ দিয়ে দিয়েছি যে আপনাকে কেন টার্মিনেট করা হবে না, আপনি তো তখন কোনটাকে চ্যালেঞ্জ, না ওইটা ডান না হলেও ওই অংশটুকু তো ডান, শোকজটা তো ডান। আপনি তো শোকজটাকে চ্যালেঞ্জ করবেন তখন, ঠিক না? যে শোকজ হ্যাজ বিন ইস্যুড উইদাউট লফুল অথরিটি। ঠিক আছে, মানে যেই অংশটুকু হয়ে যাবে, সেটা ধরেন পূর্ণাঙ্গ হোক বা অপূর্ণাঙ্গ হোক, আপনি তো যখন অপূর্ণাঙ্গটাকে চ্যালেঞ্জ করবেন তখন শুধু অপূর্ণাঙ্গটাই শোকজটাই চ্যালেঞ্জ করতে, টার্মিনেট করে দেন, তাহলে আপনি খুব, হ্যাঁ, ইজিলি আসতে পারবেন সার্সিওরারি। ওকে, দেন আমরা হচ্ছে মানে যেটা হচ্ছে কো ওয়ারেন্ট এবং হেভিয়াস কর্পাস। এটা দেখেন বি তে বলা আছে যে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন, যে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে মেক এন অর্ডার, কোর্ট কোনো আদেশ দিতে পারে। এখানে ডাইরেকশন বলে নেই, আদেশ দিতে পারে। যে ডাইরেক্টিং দ্যাট আ পার্সন ইন কাস্টডি বি ব্রট বিফোর ইট, যে কাউকে যদি অবৈধভাবে বা কাউকে যদি ডিটেইন করে রাখা হয়, আটক রাখা হয়, সেটা পাবলিক অথরিটি হতে পারে, প্রাইভেট অথরিটি। প্রাইভেট অথরিটির এক্সাম্পল হচ্ছে আমরা ওই যে বাচ্চাদেরকে অনেক সময় বাবা মা ধরেন ঝগড়ার কারণে দেখতে দেয় না, তখন আমরা ওইটা আবার মানে হাইকোর্টে আসি। এখন কে কাউকে ধরেন আইন ইয়াতে সংবিধানে বলা আছে যে যে হেভিয়াস পারপাস, হেভিয়াস পারপাস, ভেরি গুড, হেভিয়াস পারপাস অর্থাৎ টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট টু এক্সামিন ওয়েদার দ্যাট পারসন হ্যাজ বিন ডিটেইনড উইদাউট লফুল অথরিটি অর ইন আনলফুল ম্যানার। অর্থাৎ আপনাকে সংবিধান বলেছে যে কাউকে যদি অ্যারেস্ট করে, তাহলে তাকে 24 আওয়ার্স এর মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, এক্সক্লুডিং আসা আনা নেওয়ার যে সময়টা, সেটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে আনতে হবে। এখন কাউকে ধরেন মানে আনে না, এর আগে তো এই ঘটনা ঘটছে, 8 বছর 10 বছর ধরে আটকে রাখছে, ওইটা তো জঙ্গলি শাসন ছিল, কিন্তু আইনের শাসনের ক্ষেত্রে আপনাকে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে। এখন যদি কাউকে 24 ঘন্টার মধ্যে হাজির না করে, তাহলে তাকে এক্ষেত্রে আপনি হাইকোর্টে এসে যে কোনো ব্যক্তি ওই লোকটাকে প্রডিউস করার জন্য বলতে পারেন। হম, এটা হচ্ছে হেভিয়াস কর্পাস। কি জন্য আসবে দেখেন, আইনেই কিন্তু বলা আছে সো দ্যাট ইট মে স্যাটিসফাই, কোর্ট যেন সন্তুষ্ট হতে পারে, দ্যাট হি ইজ নট বিং হেল্ড ইন কাস্টডি উইদাউট লফুল অথরিটি, যে তাকে অন্যায়ভাবে এই আটক রাখা হয় নাই, অর ইন আনলফুল ম্যানার, কিংবা অবৈধ পন্থায় কাউকে আটক করা হয়নি। তাহলে আপনি যখন এই এই ধারা মানে অংশগুলো অনুচ্ছেদটা করবেন, তখন কিন্তু আপনার প্রেয়ারটাও কিন্তু পরবর্তীতে আমি যখন দেখাবো দেখবেন যে প্রেয়ারও মিলে গেছে। যে ধরেন যখন আপনি ম্যান্ডামাস অথবা প্রহিবিশনের প্রেয়ার লিখবেন, তখন আপনার ডাইরেক্ট ওয়াই দ্য রেসপন্ডেন্ট শেল নট বি ডাইরেক্টেড। ওকে, আর যখন আপনি সার্সিউরারির মানে প্রেয়ার লিখবেন, তখন হোয়াই দ্য মেমো বা হোয়াই দ্য লেটার ইস্যুড বাই দ্য রেসপন্ড নাম্বার অমুক terminating the petitioner shall not be declared to have been issued without lawful authority and is of no legal effect। দেখেন আপনার এই ভাষাটা কিন্তু এমনই, ঠিক আছে, ডিক্লারেশন যে হ্যাজ বিন ডান অর টেকেন উইদাউট লফুল অথরিটি এন্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট। যার কারণে এই এই অনুচ্ছেদের 102 এর যে এই ইস্যুগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তাইলে যখনই আপনি প্রশ্নের ধরনটা বুঝে যাবেন যে এই প্রশ্ন, তখন আপনার প্রেয়ারে গিয়েও আপনি কনফিউজ হবেন না, আবার পোস্ট টাইটেলও কনফিউজ হবেন না। ওইটা আমরা বুঝাবো। দেন হচ্ছে আপনার যদি ইয়া হয়, হেভিয়াস কর্পাস যদি হয়, তাহলে হোয়াই দ্য ডেটিনিউ শ্যাল নট বি ডাইরেক্টেড টু, বা হোয়াই দ্য রেসপন্ডেন্ট শ্যাল নট বি ডাইরেক্টেড টু প্রডিউস দ্য ডেটিনিউ বিফোর দ্য কোর্ট, প্রডিউস দ্য ডেটিনিউ বিফোর দ্য কোর্ট সো দ্যাট দ্য কোর্ট ক্যান স্যাটিসফাই that the detainee has not been detained
উইদাউট লফুল অথরিটি অর ইন অ্যান আনলফুল ম্যানার। ঠিক আছে, এই এই অংশটুকু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে ভাই? তারপরে হচ্ছে যে রিট অফ কো ওয়ারেন্ট হচ্ছে মানে আন্ডার হোয়াট অথরিটি, ধরেন সরকারি কোনো অফিস বা কেউ কোনো একটা পদ যদি 102 এর 2 এর বি, হ্যাঁ 2 এর বি এর 1, 2 এর বি এর 1, এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। দেন হচ্ছে আমরা আপনার কো ওয়ারেন্টে হচ্ছে যে আন্ডার হোয়াট অথরিটি, কোন একটা লোক ধরেন কোন একটা এই পদ দখল করে আছে, সে বলতেছে যে আমি মানে ধরেন, অথবা তার কোয়ালিফিকেশন নাই বাট সে ওই পদে জয়েন করে ফেলছে। যেমন আমি গত পরশু দিনে মনে হয় আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ফাইল পেলাম, ওখানে এই ধরনের একটা আছে যে একজন টিচার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে বাট সে আসলে তার ওই ধরনের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন নাই। ওইটাকে আপনি আবার চ্যালেঞ্জ করতে পারবেন আন্ডার কোয়ারেন্টো জুরিসডিকশন, মানে রিট অফ কোয়ারেন্টোতে। তো কোয়ারেন্টোতে যখন আপনি আসবেন তখন আপনার দেখেন এটা বলছে যে রিকোয়ারিং আ পারসন হোল্ডিং অর পারপোর্টিং টু হোল্ড আ পাবলিক অফিস, যে সে কোনো একটা পাবলিক অফিস হোল্ড করতেছে অথবা হোল্ড করবে বা হোল্ড করতেছে, টু শো আন্ডার হোয়াট অথরিটি হি ক্লেইমস টু হোল্ড দ্যাট অফিস, যে সে কোন কিসের ভিত্তিতে সে এই পোস্টটা দখল করে আছে বা পোস্টটা হোল্ড করেছে, তার কি রিকোয়ার্ড কোয়ালিফিকেশন আছে, এটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তো যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের কিন্তু আহ, ধরেন সার্সিউরারি থেকেই অলমোস্ট 70 to 80% ইয়ে আসছে। 2 এর, হ্যাঁ এটা হচ্ছে আপনার হেভিয়াস কর্পাস, এভাবেই দিবেন। কারণ এভাবে দিলে তাহলে আপনার কি বলে যে এক্সামিনার ইমপ্রেশনটা ভালো হবে, যে এই ছেলেটা মানে রিটের অংশগুলো বুঝছে। ঠিক আছে, যখন হেভিয়াস কর্পাস হবে এটা অ্যাবসলিউটলি, যেমন আপনার কি, হ্যাঁ বি ছোট হাতের এখানে যেভাবে লেখা সেভাবে। তাইলে আমরা কি লিখবো, যদি সার্সিউরারি হয় তাহলে 102 ব্র্যাকেটে বি 2 2, দেন হচ্ছে আপনার এ, আচ্ছা এ, তারপর হচ্ছে রোমান 2। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার যদি ডিরেক্ট ম্যান্ডামাস হয় অথবা প্রহিবিশন হয় তাহলে যে 1, এ এর 1, রোমান 1। আর যদি হ্যাবিয়াস কর্পাস হয় তাহলে বি এর 1, কোয়ারেন্ট হলে বি এর 2। কিন্তু কোয়ারেন্ট একদম রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেস, এটা এটা আসেই না, ধরতে পারেন। তাইলে আমাদের মেইন শেখার বোঝার বিষয়টা হেভিয়াস করবে। 102 এর 1 না, 102 এর 1 এ আসে দরকার নেই। 102 এই ফান্ডামেন্টাল রাইট, ওয়ান মানে অন মেয়ার ফর ফান্ডামেন্টাল রাইটস খুব একটা আসে না। আগে না না, আমি বলি আপনি 102 এর 2 মানে সাব আর্টিকেল 2 এর এ এর 1 হচ্ছে আপনার ম্যান্ডামাস অথবা প্রহিবিশন, তারপরে 2 হচ্ছে এই যে মানে কি রোমান 2 হচ্ছে সার্সিউরারি। ঠিক আছে, তারপরে হচ্ছে বি এর 1 হচ্ছে হেভিয়াস কর্পাস, তারপরে 2 হচ্ছে কোয়ারেন্ট। আচ্ছা এই যে রিড যে আপনার পার্সোনালি কিনা ইয়ার প্রাইভেট অথরিটির এগেনস্টে চলে না, সেটা কিন্তু আবার আপনার সাব আর্টিকেল 5 এ বলা আছে যে ইন দিস আর্টিকেল আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স persons includes a statutory public authority or any court or tribunal other than a court or tribunal established, অর্থাৎ পার্সন বলতে বোঝাবে শুধুমাত্র স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি বোঝাবে, এটাকেও বোঝাবে আর কি। পার্সন বলতে স্ট্যাটিউটরি অথরিটিকেও বোঝাবে, যেমন হচ্ছে আপনার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো স্ট্যাটিউটরি অথরিটি, ধরেন রাজশাহী ইউনিভার্সিটি, কারণ এরা হচ্ছে একটা আইনের অধীনে অটোনোমাস বডি হিসাবে গঠিত, এদেরকেও বোঝাবে। তাহলে এদের এগেনস্টে সরাসরি রিট চলে। আপনি যদি এই যে সাবার্টিকেল 5 এ দেখেন, হ্যাঁ সাবার্টিকেল 5, তাহলে এখানে পার্সন বলতে বোঝাচ্ছে এনি স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি। স্ট্যাটিউটরি অথরিটি কাকে বলে, যেটা যেটা কোনো একটা আইনের অধীনে গঠিত। সিটি কর্পোরেশন আইনের অধীনে গঠিত, বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি আইনের অধীনে গঠিত। সুতরাং যদি কেউ সরাসরি ঢাকা ইউনিভার্সিটির এগেনস্টে মামলা করতে চায় করতে পারে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আবার 1 নম্বর
মানে রেসপন্ডেন্ট বাংলাদেশ দেওয়ার দরকার নেই, ওটা সরাসরি ইউনিভার্সিটি অফ ঢাকা হতে পারে। ঠিক আছে, বাংলাদেশ রাষ্ট্র। হ্যাঁ, তাইলে আমরা যে বিষয়টা মোটামুটি বুঝছি তো ভাই, 5 প্রকারের রিট আমরা মোটামুটি বুঝে ফেলছি। আচ্ছা, আপনার কি বার্ডেন ফিল হচ্ছে? আর আর বেশি পড়াইলে নিতে পারবেন ইনশাল্লাহ? ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এখন যে সেকেন্ড লেকচার সেটা আমাদের ছিল, এটাতে আমরা যাই। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যেন প্রেশার লাগে তাহলে আমরা অফ করবো। যারা অনলাইনে আছেন তারাও বললেন কিন্তু। হ্যাঁ, এখন হ্যাঁ সেটা দেয়া। আচ্ছা, অসুবিধা। আচ্ছা, আপনি যেটা দিয়েছেন দেন, আমরা শুরু করি, প্রসিড করি না? আচ্ছা, এখন আমরা মোটামুটি কিছুটা প্র্যাকটিক্যালে চলে যাব, ঠিক আছে? যদিও এই সেকেন্ড লেকচারটা আমার মনে হয় সেকেন্ড টাইম আবার যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই করাতে হবে, কারণ আমরা যে 5 প্রকারের রিড বুঝলাম, এখন আপনি মোটামুটি একটা মানে জুডিশিয়াল রিভিউ লয়ারের প্রাইমারি এটা বুঝে গেছেন। আপনার যদি কোনো ম্যাটার আসে, মামলা আসে, আপনি 1 সেকেন্ডেই বা 1 সেকেন্ড বা আর একটু বেশি আর কি, ফ্যাক্টটা জানার পরে সাথে সাথে বলতে পারবেন যে এটা কোন ফরম্যাটে যাবে। ঠিক আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওখানে এখানে সাবমিশনও আলাদা, গ্রাউন্ডসও আলাদা, প্রেয়ারের ইয়াও আলাদা, সবই আলাদা। কিন্তু আপনি যদি বুঝে যান যে এটা এই, সুতরাং তারপরে আপনি আপনার মাথায় মানে সেই ধরনের কস্ট টাইটেল, সেই ধরনের প্রেয়ার পোর্শন, সেই ধরনের সাবমিশন, এগুলো সব নিয়ে আসতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যাই যে আমাদের মেইন পরীক্ষা তো হচ্ছে রিটের ড্রাফট। আচ্ছা, আমরা একটা ড্রাফট করতে হবে, ঠিক না? এখন ড্রাফটটাকে পুরো রিট পিটিশনটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা মেইনলি, এটা আমার ভাগ, মানে আমরা মেইনলি 5টার মতো অংশ পাই। যেমন হচ্ছে কস্ট টাইটেল, তারপরে হচ্ছে আপনার এই, তারপরে মেইন বডি অফ দ্য পিটিশন, সেখানে ধরেন থাকবে ফ্যাক্টস, থাকবে ফ্যাক্টসটা থাকবে। আর তারপরে হচ্ছে আপনার সাবমিশন, তারপরে আপনার গ্রাউন্ড, প্রেয়ার আর এফিডেভিট। এফিডেভিট তো কমন ফর অল অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এটা এটা ধরেন ওটার অংশই ধরলাম, 6টা অংশ থাকবে। না না না, এক পেজে না আপনি, কোনো অসুবিধা নেই, এটা ইয়া না, কিন্তু আপনার একটা কথা বলি যে এফিডেভিটের অংশটা মুখস্থ করে ফেলবেন। এফিডেভিট আসলে এখানে সেখানে বোঝানোর কিছু নাই, শেখানোরও খুব একটা ইয়া নেই। তাইলে আমরা নাম্বার 1 হচ্ছে যে আমাদের রিটের ড্রাফটের যে প্রথম অংশটা যেটা থাকে এটাকে আমরা টোটালটা বলি কস্ট টাইটেল। যদি এখানে অনেকগুলো অংশ থাকে কিন্তু আমরা বলি এটা কস্ট টাইটেল। 1 নম্বরে থাকবে যে কস্ট টাইটেল ইনক্লুডস নেম অফ দ্য কোর্ট অ্যাড্রেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। অর্থাৎ প্রথম থাকবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। পরে হচ্ছে হাইকোর্ট ডিভিশন, এটা আপনারা পাবেন। মেনশন অ্যাবাউট স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন, যেহেতু এটা স্ট্যাটিউটরি মানে আমাদের সাংবিধানিক পাওয়ার, এই কারণে লিখতে হবে কি স্ট্যাটিউট, স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। শেষ। দেন হচ্ছে আবার ইন দ্য ম্যাটার রিট পিটিশন নাম্বার লিখলেন। তারপরে লিখতে হবে যে ইন দ্য ম্যাটার অফ, ওই যে আপনার কোন ধারায় আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন, কোন আর্টিকেলের কোন সাব আর্টিকেলে করতেছেন। যেমন এখানে যদি আপনার ইয়া হয়, এখানে একটু ভুল আছে, আমি ওই যে এটা উঠে নেই, আপনারা খেয়াল রাখেন। ধরেন একটা সার্সিউরারি মানে আপনি কস্ট টাইটেলের অ্যাপ্লিকেশন লিখতেছেন, এন্ড অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল 102 সাব আর্টিকেল 2, তারপরে এ, তারপরে হচ্ছে 2, সার্সিউরারি। ঠিক আছে? হ্যাঁ, 2, এটা খেয়াল করেন, এটা একটু। হ্যাঁ, আপনারা একটু লিখে নেন, এই যে 2 এর পরে একটা এ হবে, ছোট হাতের এ হবে। আচ্ছা, হ্যাঁ, এটা 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 আমাকে কলমটা দিন, এটা আসলে ঠিক আছে। দেন হচ্ছে আপনার, আপনি যেই মানে প্রশ্নের ধরন দেখলে বুঝুন, অর্থাৎ আপনি যেই বিষয়টা নিয়ে সংক্ষুব্ধ, অর্থাৎ কজ অফ অ্যাকশন, কি কারণে আপনি সংক্ষুব্ধ। ধরেন আপনাকে, ধরেন এখানে এখানে যেমন আমরা লিখছি অর্ডার অফ ক্যান্সেলেশন অফ নিকা রেজিস্টার লাইসেন্স, অর্থাৎ আপনার লাইসেন্সটা বাতিল করে দিয়েছে, তাই তো? এটাই তো আপনার কজ অফ অ্যাকশন। এটাকে আপনি একটা ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে। যেমন মানে যেই অর্ডারের মাধ্যমে আপনার এটা ক্যান্সেল করছে, অর্ডারটা মানে
যেমন অর্ডার অফ ক্যান্সেলেশন অফ নিকা রেজিস্টার, বিডে মেমো নাম্বার এত, এখানে লিখতে হবে বিডে অমুক, ইস্যুড বাই অমুক, ব্যাস। অর্ডার অফ ক্যান্সেল, এখানে যেমন ধরেন অর্ডার অফ ক্যান্সেলেশন অফ নিকা রেজিস্টার লাইসেন্স, বিডে মেমো নাম্বার এত, ইস্যুড বাই দ্য রেসপন্ড নাম্বার 2, তাইলে হয়ে গেল। এটা আপনি কস্ট টাইটেলে এই অংশটুকু আনতে হবে। তারপরে ধরেন আপনি এখানে তো আপনার চ্যালেঞ্জিং একাধিক হতে পারে, আপনার ক্যান্সেলেশন করছে আবার নতুন করে একজন অ্যাপয়েন্ট করে দিয়েছে, ঠিক না? এখানে দুইটা কজ অফ অ্যাকশন হতে পারে, তাইলে সুতরাং সেভাবে আমরা দুইটাও লিখতে পারি। হ্যাঁ, ওইটা লিখতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ নিকা রেজিস্টার বিডে মেমো ইস্যুড বাই দ্য এত, ঠিক আছে? এটা হতে পারে এইভাবে। দেন আপনার লিখবেন হচ্ছে আপনি অ্যাড্রেস করতে হবে কাকে, চিফ জাস্টিসকে। আপনি পরে কিন্তু ইয়াটাও আছে, মানে চিফ জাস্টিস টু মিস্টার জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, the honorable chief justice of Bangladesh and his companion justices of the state honorable court, ঠিক আছে? এটা দেন হচ্ছে আপনার নাম ঠিকানা, বাদীর নাম, বিবাদীর নাম। যেমন বাদীর নাম এখানে একজন পিটিশনার, আর বিবাদীর নাম সবসময় মনে রাখতে হবে যে বিবাদী এক নম্বরে হবে বাংলাদেশ। এটা আমাদের সংবিধানেই বলা আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কি নামে সেটা পরিচিত হবে, বাংলাদেশ, রিপ্রেজেন্টেড বাই দ্য কনসার্ন সেক্রেটারি অফ দ্য কনসার্ন মিনিস্ট্রি। দেন আবার সেক্রেটারিকে আলাদা করে করবেন। দেন হচ্ছে যারা ধরেন নিকা রেজিস্ট্রারের ক্ষেত্রে আমরা একটা মানে সামনে একটা লেকচার শিট দেবো যে মানে কাকে কাকে আপনি বিবাদী করবেন, কোন ধরনের ক্ষেত্রে কাকে বিবাদী করবেন, অনেকগুলো যেগুলো কমনলি ইউজ হয় এই ধরনের অনেকগুলো মানে কারা কারা বিবাদী তালিকাটা, রেসপন্ডেন্টের তালিকাটা আমরা দিয়ে দিয়েছি। অসুবিধা হবে না ইনশাল্লাহ। কোর্টের নাম থাকবে, হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার, কোন আইনে ইয়া হয়েছে, কজ অফ অ্যাকশন, হ্যাঁ, কজটা লিখতে হবে আর কি, মানে ডেসক্রিপটিভ ওয়েতে। ধরেন ক্যান্সেলেশন হলে অর্ডার অফ ক্যান্সেলেশন ডেটেড এত, ইস্যুড বাই দা অমুক, ক্যান্সেলিং দ্য পিটিশনার ফ্রম অমুক পোস্ট থেকে ইয়া করে হয়েছে। দেন আপনি আপনার চিফ জাস্টিসকে, তারপরে নাম ঠিকানা, বাদীর নাম, বিবাদীদের মানে পিটিশনারের নাম, রেসপন্ডেন্টের নাম, ঠিক আছে? তাহলে এটা যখন শেষ হয়ে যাবে, দেন আপনি ওইখানে একটা যে দ্য হাম্বল পিটিশন অফ দ্য পিটিশনার অ্যাবভ নেম মোস্ট রেসপেক্টফুলি শিওর, এটা দিয়ে আপনি তখন মানে শুরু করবেন আপনার ফ্যাক্টসটা, যে পিটিশনার ইজ এ ল অ্যাবাইডিং সিটিজেন অফ বাংলাদেশ, এটা এটা। তারপরে এই ধারাবাহিক ভাবে ফ্যাক্টসটা লিখতে হবে। ফ্যাক্টসে আবার আপনি অ্যানেকচার করতে হবে, কিন্তু যেটা যেটা আপনি রেফার করতেছেন ওইটা অফ দ্য কপি অফ দ্য লেটার ইজ ডেটেড এত, ইজ অ্যানেক্সড হিয়ার উইথ অ্যান্ড মার্কড অ্যাজ অ্যানেকচার অমুক তমুক। সেটা আপনারা ইজিলি একটা ড্রাফট যখন দেখবেন তখন বুঝে যাবেন, ঠিক আছে? আর তারপরে তাহলে ফ্যাক্টসটা আপনাকে লিখতে হবে ধারাবাহিক ভাবে, অর্থাৎ ক্রনোলজিক্যালি। ধরেন একটা লোক অ্যাপয়েন্টেড হয়েছে, দেন সে সার্ভিস মানে খুব মানে স্যাটিসফ্যাক্টরিলি সে সার্ভ করেছে, দেন তাকে কোনো তার বিরুদ্ধে ধরেন একটা কেউ একটা অভিযোগ দিল বা একটা কমপ্লেন করলো, কিন্তু তাকে শোকজ দিল না, শুনলো না, দেন হচ্ছে আপনার মানে তাকে টার্মিনেট করলো। এই ধরনের একটা ধারাবাহিকতা থাকে না, আপনি সেই ধারাবাহিকতাটা দিয়েই কিন্তু আপনাকে লিখতে হবে। হুম, হ্যাঁ, এটা আগে আগে নিচে লেখা হইতো, এখন এখন উপরে। হ্যাঁ, হ্যাঁ, লিখতে পারেন। আচ্ছা, এটা 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 যদি কনফিউশন হয় তাহলে বাদ দেন, ওইটা বাদ দেন আমার মনে হয়। এই যে এখন একদম ইনিশিয়ালি খুব ইজিলি বুঝেন, একটা দেন। ধরেন আপনি নিকা রেজিস্টারের লাইসেন্স ক্যান্সেলেশনের জন্য আসছেন, ব্যাস, এতটুকু। দেন হ্যাঁ, পার্টির নাম, হ্যাঁ, পিটিশনের রেসপন্স। না, চেঞ্জ হচ্ছে, আগে ছিল এখান থেকে শুরু হইতো, এটা ছিল উপরে, এটা ছিল এইটার উপরে। হ্যাঁ, হ্যাঁ, এইটা ঠিক ছিল, এইটা এখন এই নিচেটা উপরে চলে আসছে, এটা একটু 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 উপরে চলে এলো। আর এখন পার্টির নামটা নিচে চলে আসছে। আগে আমরা পার্টির নাম দিয়ে দেন এটা দিই।
জি জি জি, ফরম্যাটটা আলাদা ছিল। না না, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আমরা খুব দ্রুত শেষ করে দিই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে মেইন বডি অফ দ্য পিটিশনের মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার ইয়া থাকবে, কি বলে, এই, আচ্ছা পরে আমরা ফ্যাক্টসটা লিখতে হবে, ঠিক আছে। আমাদের শুরুটা হচ্ছে ফ্যাক্টস থেকে। ফ্যাক্টসটা কিভাবে লিখবেন? উই স্টার্ট এক্সপ্লেইনিং আওয়ার কেস, প্রোভাইডিং দ্য শর্ট ডিসক্রিপশন অফ দ্য পিটিশনার্স রেসপন্ডেন্টস, affirming that their addresses given were correct for the purpose of serving notices। এটা কিন্তু আপনাকে লিখতে হয় যে রেসপন্ড নাম্বার 1 অমুক, 2 অমুক, 3 অমুক, the addresses given are correct for serving notices। এটা এটা একটা, আপনার যখন ড্রাফট করবেন আপনাদের, যে যেই বই ফলো করেন সেখানে এটা একটা প্যারাগ্রাফ এটা আছে, ওটা দিয়ে। সময় বাঁচানোর বুদ্ধি হচ্ছে ফ্যাক্টসটা শর্ট করে লিখবেন, সাবমিশন দুই একটা দিবেন, দুই তিনটা, কম কমায় কমে কমায় দিয়ে দিবেন আর কি, ইনশাল্লাহ। তাইলে আমরা এই, ধরেন ফ্যাক্টসটা লিখবেন খুব ধারাবাহিক ভাবে, প্রিসাইজলি লেখার চেষ্টা করবেন। আর অ্যানেক্সার গুলো, মানে যেই যেই ডকুমেন্টস এর উপর রিলাই করতেছেন সবগুলোকে অ্যানেক্সার করবেন। হ্যাঁ, কম্পালসরি। অ্যানেক্সারটা হচ্ছে আপনার ওই যে আপনি আপনার বইয়ে দেখতে পারবেন, আসলে এখানে তো ইয়া করা নাই। অর্থাৎ ধরেন আপনি, না আমরা আমাদের ইয়েতে থাকি, ঠিক আছে, সিভিল আপিলের অ্যানেক্সার হয় না। আচ্ছা, আমরা রিটেই থাকি। আপনার অ্যানেক্স গুলো কিভাবে হয় সেটা আপনারা দেখতে পাবেন, যেমন এখানে আছে নাকি দেখুন। আচ্ছা, এগুলো আমরা সামনে যখন দেখতে পাবো, আপনার আপনার ইয়াটা কোথায়, এটা রিটের অংশটুকু, এটা রিটের অংশটা দেখতে হবে। ভাই, হ্যাঁ, আপনারা আগে রেডি হন, তারপরে হচ্ছে ইয়া, সম্ভব, কেন সম্ভব না ভাই? ভাই এখানে তো এই যে দেখেন, ফটোকপি অফ দ্য ডিটেনশন অর্ডার ডেটেড অ্যাপ্লিজ অ্যানেক্সড হিয়ার টু এন্ড মার্কড অ্যাজ অ্যানেক্সার এ, এভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্যাক্টস লেখা শেষ হলো। দেন হচ্ছে সাবমিশন। সাবমিশন অর্থাৎ তারপরে দেবেন দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট। ফ্যাক্টস লেখার পরে সাবমিশন দেবেন, দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট। আপনার ধরেন ওইখানে হ্যাঁ ফ্যাক্টস, সিওএতের পরে প্রথমে ফ্যাক্টস লিখবেন, ধারাবাহিকভাবে ফ্যাক্টসটা, তারপর হচ্ছে সাবমিশন গুলো হবে শুরু দিয়ে। অর্থাৎ আপনি এটা কেন অবৈধ, আইনগত বিষয়টাকে রিলেট করে আপনাকে মানে সাবমিশন দিতে হবে, যে that the interim order has been issued without lawful, without show cause, without issuing any show cause notice, অথবা without allowing the petitioner to, কি বলে, হ্যাঁ, আচ্ছা, ওই ওই ধরনের মানে আমরা সামনে এই ধরনের সাবমিশন কি ধরনের হতে পারে ওই ধরনের আমরা একটা লেকচারে দিব ইনশাল্লাহ। তো এই সাবমিশনটা থাকবে, এগুলো আপনারা একটু ধারাবাহিকভাবে পড়ে নিন, তাহলে দেখবেন যে এখানে অনেক কিছু উল্লেখ আছে। তারপরে ওই সাবমিশন গুলোই আবার ফর দ্যাট বলে বলে দ্যাট যদি সাবমিটেড এর জায়গায় ফর দ্যাট লিখে মানে গ্রাউন্ড আকারে দিতে হবে, ঠিক আছে। একই জিনিস, অলমোস্ট সিমিলার জিনিস, ঠিক আছে। দেন হচ্ছে প্রেয়ার। প্রেয়ার কি ধরনের হতে পারে এগুলো আমরা নেক্সট ক্লাসে, ওই যে বললাম না, 5 প্রকারের রিটের প্রেয়ারটা কয় ধরনের, মানে 5 প্রকার ভিন্ন ভিন্ন রকমের হবে, ওটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। আর এফিডেভিট তো অ্যাজ ইউজুয়াল, এফিডেভিট যিনি, হ্যাঁ ওটা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের এই 2টা ক্লাসের সামারি, আজকে যারা নতুন অ্যাটেন্ড করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আর কোনো কারো যদি প্রশ্ন থাকে অল্প সময়ের মধ্যে স্যার কি আমার করতে, একটা কোশ্চেন, বলবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল একটু। আচ্ছা, স্যার বলেন আমার তো নাম ভাই। মাসুদ। স্যার আমি আচ্ছা অনলাইন থেকে যুক্ত হয়েছি। স্যার ওই আচ্ছা। আপনি প্রথমে যে আমরা না, সুয়েতের আমরা প্রথমটা তো লিখলাম যে পিটিশনার লয়াল অ্যান্ড ল অ্যাবাইডিং, তারপর পিস লাভিং, এই যে এই পয়েন্টটা দ্বিতীয় প্যারাটায় যে স্যার যে দ্যাট দ্য অ্যাড্রেস অফ পিটিশনার মানে অ্যাজ গিভেন কস্ট টাইটেল আর কারেক্ট
ফর পারপাস সার্ভিং নোটিশ আপন দা, স্যার এখানে আরেকজন স্যার বলছিল যে এই শুধু যে পিটিশনার তার কথাটাই উল্লেখ করতে, কিন্তু এখানে তো স্যার রেসপন্ডেন্সও আছে। তা আমরা কি স্যার, আপনি তো স্যার অনেক এক্সপিরিয়েন্স, অনেকগুলো আপনি একদম বাস্তব রিলেট রিড করেন স্যার, এই জি। জিনিসটা আমি একটু কনফিউজিং যে এখানে শুধুই কি অনলি পিটিশনারের অ্যাড্রেস ফর ফর পারপাস সার্ভিং রিলেট দ্য পিটিশনার, না ফর পারপাস সার্ভিং রিলেট মানে অ্যাড্রেস আপন Notices upon the them, respondents. আপন দা। Absolutely, রেসপন্ডেন্টস। পিটিশনার তো কারেক্ট অ্যাড্রেস দিয়েছেন, শোকজ তো যাবে হচ্ছে আপনার রেসপন্ডেন্টের উপরে, যার কারণে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু এভাবে লিখি যে দ্যাট দ্য রেসপন্ড নাম্বার ওয়ান ইজ বাংলাদেশ, এবং মানে রেসপন্ডেন্টের একটা সংক্ষিপ্ত একটা পরিচিতি দিতে হয় স্যার এবং এটা তো দিয়ে। 3 নাম্বার পয়েন্টে স্যার, আমি 2 নাম্বার পয়েন্টে আপনার কাছ থেকে স্যার, আপনি যেহেতু আমার জানা মতে আপনি সর্বোচ্চ রিট সংক্রান্ত ভালো করেন, মানে আমি যতটুকু জানি স্যার সেই হিসাবে, কারণ আরেকজন স্যার, এই জন্য আমার এই জিনিসটা কনফিউজড এই কারণে যে অ্যাড্রেসটা উনি বলছে শুধু তোমার পিটিশনের যে অ্যাড্রেসটা দিলা সেইটা কারেক্ট, সেইটা বলবা। এখানে যে মানে রিলেট রেসপন্ডেন্ট আছে সেটা না বললেও হবে। তা আমি তো এখানে একটা কনফিউজিং যে স্যার। না, এটা সঠিক না। উনি যেটা বলছে এটা একদমই সঠিক না। এখানে পিটিশনারের অ্যাড্রেস সঠিক ব্যাঠিক বলতে কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই। শুধুমাত্র আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার সেকেন্ড প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে তো আপনি পিটিশনারের গুণগান গাইবেন। জি। সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে আপনার মানে রেসপন্ডেন্টের ঠিকানা, মানে রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান কে, টু কে, থ্রি কে, এটা দেই। যেহেতু আপনাদের টাইম সংক্ষিপ্ত, আপনারা না দিলেও এটা কোনো মেজর ইস্যু না। এটা দিলেও, দিলে ভালো, না দিতে পারলে বাদ দেবেন আপনাদের টাইম যদি মেলাতে না পারেন। সেখানে শুধু আরেক লিখতে হবে যে দ্য অ্যাড্রেসেস অফ দ্য রেসপন্ডেন্টস আর কারেক্ট ফর সার্ভিং নোটিসেস আপন দেন, এতটুকু লিখে, এতটুকু শুধু লিখতে হবে, এবং এটা রেসপন্ডেন্টের ঠিকানা। ও জি। আরেকটা স্যার কোশ্চেন, লাস্ট কোশ্চেন স্যার, আমরা জি। কস্ট টাইটেলে স্যার যেটা আমরা মানে ইয়া দেই যে ইন ইমপিউন অর্ডার ড্যাশ ড্যাশ, হুম। এরপরে যে আন্ডার আর্টিকেল যদি একটা স্পেসিফিক ভাবে এখন কোশ্চেন করে দেয় যে রিলেট আর্টিকেল মেনশন ইন কস্ট টাইটেল, তখন কি স্যার হুম। আমরা ওই কস্ট টাইটেল যে আন্ডার আর্টিকেল 102 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে রোমান 1 অথবা রোমান 2, এইটা জি। যে কি আমরা থার্সিয়ারি আমরা আন্ডার আর্টিকেল থার্সিয়ারি বা কথাটা কি লিখতে হবে, না শুধু আন্ডার আর্টিকেল না, দিয়ে ফার্স্ট, টু? ফার্স্ট শিউরারই লিখতে হবে না। শুধু ওই আপনি শুধু 102, সাব আর্টিকেল 2, তারপরে এ, তারপরে হচ্ছে আপনার এই কি বলে রোমান 1 রোমান অথবা 2, রোমান 2। 2, জি স্যার, থার্সিয়ারি এটা 2 এটা আপনি শুধু আর এতটুকুই লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। স্যার ওই একবার 2004 ও 7-এর যে একটা রিটার ছিল, সেখানে তো এইরকম একটা কথা উল্লেখ করে দিচ্ছে যে ওই মানে একজন মহিলা মানে ওই, ওনার ছেলে ডিজেবল, সেখানে উল্লেখ করে দিয়েছে যে তুমি এই রিলেট কোন আর্টিকেল, আর্টিকেল মানে টু মানে 28 এর 3, এটা তো স্পেসিফিক ভাবে বলে দিছে যে কস্ট টাইটেলও দিবা এবং সাবমিশনে অ্যান্ড গ্রাউন্ডস স্পেসিফিক রিলেট আর্টিকেল কোথায় বসবে। এই জন্য এখানে তো স্যার এবার যে না, কোশ্চেনটা হতে আমরা পারে যে একটু। এই যে আপনার ওই ওই জি ধরনের স্যার। ইয়া হলে আমরা নর্মালি কস্ট টাইটেলে শুধুমাত্র ধরেন ইমপ্রিউন অর্ডারটাই জি লিখি স্যার। না, পরে আবার লিখি যে আর্টিকেল, আর্টিকেল 27, 28, 33, তারপরে অথবা এভাবে আমরা লিখি যে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল ওয়ান, আর্টিকেল ধরেন 29, 27, তারপরে 33, 41, এভাবে আমরা বলি, আমরা কিন্তু লিখি। এটার এটার জি একটা স্যার। স্টাইল আমরা আমরা স্যার আপনাকে স্যার দেবো ইনশাল্লাহ। এটা কষ্ট টাইটেল লিখতে পারেন কিন্তু। ওখানে কি স্যার একটু ওই অ্যাডভাইজে কি ওই যে কথাটা লেখার পরে অ্যাজ এ গ্রান্টেড আন্ডার আর্টিকেল 102 মানে সাব আর্টিকেল 2 লেখা ইন পার্ট ডাবল, মানে ওই যে রোমান 3 যেটা, পার্ট থ্রি, ওটা কি না লিখলে না হবে? না, ওইটা লিখতে হবে না। না না না, পার্ট থ্রি লিখতে হবে না। আপনি যদি এক্সট্রা লিখতেই চান তাহলে ওই এন্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে লিখবেন দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার সেকশন, আন্ডার আর্টিকেল 27, 28, 33, 40, বা এরকম যেটা যেটা আপনার সাথে কানেক্টেড সেভাবে লিখতে পারেন। ঠিক আছে।
জি এবং স্যার, এটা অনেক এটা ধন্যবাদ ওইটা স্যার ওই ধরনের অনেক ইয়াটা সময় নিয়ে। আমরা দেখাই দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর আর এমনি ধরেন কি বলে যে যেই ফান্ডামেন্টাল রাইটস এর গ্রাউন্ডস এ আনবেন সেটা আপনি গ্রাউন্ডস এ লিখবেন, যে ফর দ্যাট দ্য জি স্যার, ইমপিউন অর্ডার হ্যাজ বিন ইস্যুড উইদাউট মানে বা ডিসক্রিমিনেশনটা আনতে পারেন, বা সুফল দেয়নি সেটা আনতে পারেন, ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল ভায়োলেশন অফ রাইটস। প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস হতে পারে। বিভিন্ন ভাবে জি স্যার। আপনি গ্রাউন্ড সাজাতে পারবেন। এগুলো আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন বাসায়। আসলে আমরা তো ধরুন জি থিওরিটিক্যাল স্যার। এখান থেকে আপনাকে বলতেছি, আমি যা যা বলি, যা যা লেকচার শিখবে সেগুলো আপনি আপনার প্রশ্ন, যেই কোশ্চেন গুলো আসে সেগুলোর আপনি নিজে নিজে পরীক্ষা দিবেন বা ওগুলো লিখবেন। লেখার পরে যেখানে আপনি আটকাবেন বা বুঝতে পারবেন না সেগুলো আমাকে পরের পরের ক্লাসে আমার সাথে মানে ডিসকাস করবেন, জি তাহলে স্যার। আপনাদের এই বিষয়গুলো আর ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে? মানে যদি কোনো কোশ্চেন না থাকে, আমার আবার চেম্বার আছে, আমি আবার চেম্বারে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো রাখবো ইনশাল্লাহ, হ্যাঁ। কোথাও কোনো পড়াশোনা করতে গেলে যদি কোথাও কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটা লিখে রাখবেন, পরে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে আলাপ করবো। ভাইয়া আপনার নাম্বারটা দিলে ভালো হতো, নাম্বার কোন নাম্বার? আচ্ছা, আমার নাম্বার হচ্ছে 01913, স্যার তারপরে ফাঁকে ওয়ান একটা থ্রি কথা, স্যার ফাঁকে একটা কথা। জি। কোন কোন বইটা মোস্ট একেবারে কি বলবো ভ্যালুয়েবল এবং আমাদের জন্য? আচ্ছা, নাম্বারটা শেষ হোক, মানে মোবাইল নাম্বার যেহেতু চাইছেন, আসলে অর্ধেক মনে হয় মোবাইল নাম্বার লেখা আছে আর বাকিটা লেখা হয়নি। আমি তো জিরো স্যার ওয়ান আমি নাইন তো ওয়ান স্যার থ্রি আমি তো নামাজ তারপরে পড়াইছি ওয়ান স্যার। থ্রি 6704। জি স্যার, আসলে আপনার নাম্বার আপনারা আমি আগে সবাই পেয়েছি। সবাই প্রায় অনলাইনে, যার কারণে সবার সাথে ভাবে পরিচিত হওয়ার সুযোগটা কম। অফলাইনে থাকলে হয়তো সামনাসামনি পরিচয় হতে পারতাম। আর আমার আমার হয়তো আমাকে ওভাবে নাও চিনতে পারেন, তবে আমি হাইকোর্টের রেগুলার প্র্যাকটিশনার। ঠিক আছে। স্যার প্লিজ সাজেস্ট আস ফর এ ফ্রুটফুল বুক। বই আসলে আপনি একটু মানে মিলিয়ে নিন, কারণ বই আসলে এভাবে সাজেস্ট করা আমার কাছে মনে হয়েছে যে আহ, ভাইয়ের একটা বই দেখলাম আইন পাঠ, এটাও একটু ফাইন ভালো লাগলো। পার্টিস। হ্যাঁ, অল্প সময় দেখলাম যদিও, তারপর আমার কাছে মনে হয়েছে ভালো। এগুলো নিতে পারেন, আইন পাঠ নিতে পারেন। তারপরে আমাদের রওশন ভাইয়ের একটা বই আছে, ওইটাও নিতে পারেন। ওটা অর্থাৎ ওটা আপনি, আপনাকে তো ধরেন স্কেলিটনের মতো আমি করে দিচ্ছি, জাস্ট আপনাকে কোথায় কি থাকবে, কোথায় কি হবে, এরপরেও ডিটেলস আপনারা বইয়ের সাপোর্ট নেবেন। কোথাও যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, আমরা তো আছি ইনশাল্লাহ। এগুলো এগুলো পুরোপুরি আমাদের লেখেন্স গুলো আছে, আপনার লেকচার এগুলো পড়া, তারপর লেখেন্স গুলো যেখান থেকে বের হবে এগুলো আমরা আইডেন্টিফাই করে রাখবো। দেন যখন আমরা আপনার জি, সাথে এরকম ক্লাস করবো স্যার, তখন আমরা ধরে ধরে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, আমার যতটুকু নলেজ, যতটুকু আমি বুঝি, তার মধ্যে থেকে ইনশাল্লাহ আমি স্যার আমি সর্বোচ্চ আমি চেষ্টা হচ্ছি করবো। স্যার, আমি হচ্ছি মুফতি নজরুল ইসলাম বেলালি, টিচার অফ সাইফুরস, আচ্ছা। টিচার অফ ও, সাইফুরস। মাশাআল্লাহ I'm মাশাআল্লাহ, teaching ভেরি গুড। over there. I'm teaching. মাশাআল্লাহ, সবাই যারা অনলাইনে আছেন তারা একটু নাম, কোথা থেকে জয়েন করেছিলেন একটু বলতে পারেন মনে হয়, যেহেতু আরো আপনার দুই সাথে তিন আমি স্যার নাম্বার সরাসরি থাকবে ক্লাস করেছিলাম স্যার। এই আসসালামু আলাইকুম অফলাইনে। রহমতুল্লাহ। আমি অপারেটরটা জহিরুদ্দিন ছিলাম, আমিন কথা হয়েছিল বরিশাল স্যার। থেকে স্যার। সবাই তো চেহারাটা দেখাইন ভাই, নুরানি চেহারাটা দেখায় তারপরে একটু বলেন। স্যার আমি এখন নামাজ যাচ্ছি, আমার নামাজ পড়াতে হবে এখন স্যার, কথা ও বলবো ইনশাল্লাহ পরে, মাশাআল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, শুক্রিয়া ভাই। আমরাও বের থ্যাংক হয়ে ইউ, যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো তারপরে মাচ। যারা আছেন তারা একটু আপনারা জি বলতে পারেন। আসসালামু আলাইকুম। মে আল্লাহ কন্ট্রাকশন আসসালামু অফ ইউ। আলাইকুম। আমিন 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 ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি। আমি জহিরুদ্দিন আমিন বরিশাল থেকে। স্যার বরিশাল আসছিলেন তখন আপনার সাথে ছিলাম একদিন কোর্টে, মনে আছে ও কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বরিশাল বরিশাল হয়তো আবার আরেকবার যাওয়া হবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আরো আমাদের, মানে আমাদের যে এলআরডিসি, এটা তো আসলে আমাদের একটা প্রতিষ্ঠান, আপনারা যদি আরো স্টুডেন্ট কালেক্ট করতে পারেন বিভিন্ন জায়গা থেকে, ইনশাল্লাহ আমাদের পরিধি আরো বাড়বে। সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ, একটা নতুন প্রতিষ্ঠান আমাদের, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো যে, যারা এই পরীক্ষা দেবেন তাদেরকে হেল্প করার জন্য আর কি ইনশাল্লাহ। আর কে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নওগাঁ থেকে এক ভাই বলতেছেন, আব্দুর জি রহিম স্যার। ভাই। বরিশাল আসলে একটু নক দিন স্যার। আমি ইনশাল্লাহ। আব্দুল ইনশাল্লাহ জহির নও ভাই। নওগাঁ আমি বাড়ি। মেসেজ দিয়ে রাখছি আপনাকে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি।
আমি হচ্ছে ঝিনাইদহ থেকে মোহাম্মদ ইলিয়াস। ও, ইলিয়াস। আচ্ছা, কই হুম। তুমি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, দেখা যায়। মাশাআল্লাহ। হ্যাঁ, এই ইলিয়াস কিন্তু আমার ছোটবেলার বন্ধু। ঠিক আছে, বলো কি অবস্থা ভাই? এই তো ভালো। আর তোমার ভাবি পাশে আছে, সরি আপনার ভাবি পাশে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা এই বন্ধু, আপনি হয় তুমি হয়, এটা কেমন হয় আবার? আচ্ছা আচ্ছা, স্যার না, ঠিক আছে আপনি ক্লাসে ভাই। আপনি। আর আপনি ভাই কিন্তু বরিশাল স্যার। হ্যাঁ, বাকিরা বাকিরা কে বাকি আছেন আর? স্যার জি, আপনার দেশে বাড়ি আসসালামু কোথায় স্যার? আলাইকুম। আমি আবু জাফর, সাতক্ষীরা থেকে। মাশাআল্লাহ, আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। তবে আমার আর কে বাকি আছেন, যদি কেউ বলতে চান বলেন, আর না হয় ফিনিশিং আমরা দিয়ে আপনার দেশে দিচ্ছি। বাড়ি কোথায় স্যার? আপনার আমি দেশে বাড়ি কোথায় কুমিল্লা স্যার? ভাই, কুমিল্লা। কুমিল্লা কোন জায়গা স্যার? কুমিল্লা আমি কোন জায়গা? পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, এলএলবি এলএলএম, আর বারেট ল করেছি ইনশাল্লাহ। এখন আমার ফাইনাল কলটা আনতে যাবো ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বরের 12 তারিখে। আমি ইংল্যান্ডে যাচ্ছি। স্যার আই এম অলসো অন দ্য প্রসেস স্যার। জি। I am also on the process for the future. হ্যাঁ, Going মাশাল্লাহ to মাশাল্লাহ, আপনারা সবাই সবাই অনেক বেশি কোয়ালিফাইড, অনেক ভালো করবেন। এটা আসলে একটা আমানতদারির প্রফেশন। এখানে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে অবশ্যই ইনশাল্লাহ। সেভাবেই আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো আমি আশা রাখি যে আপনারা অনেক ভালো করবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আবার কথা হবে। এর মধ্যে আপনারা অবশ্যই নিজে বাসায় এক্সারসাইজ করবেন, প্রচুর এক্সারসাইজ করতে হবে, প্রচুর লেখালেখি করতে হবে কিন্তু, বুঝছেন? শুধুমাত্র আমি বললাম আর আপনারা সব পেরে যাবেন বিষয়টা এরকম হবে না। প্রচুর লিখতে হবে। মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো সব আনসার লিখতে হবে। তাহলে আপনাদের যেই ধরনের মানে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ঠিক আছে, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। thanks a lot for a good advice and good class, sir. Assalamu alaikum. ওকে ওকে। সালাম। Excellent.